স্বাগত সবাইকে আমার বাংলায়। ইতিমধ্যে জুন 2025 ইউজিসি নেট এক্সাম শেষ হয়েছে এবং রেজাল্টও বেরিয়েছে। এবার পরবর্তী ডিসেম্বরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার পালা। অনেকেই প্রথমবার অ্যাটেম্প করেছিলে ইউজিসি নেট এক্সাম এবং স্বাভাবিকভাবে হয়নি, তো তাদের কাছে পরবর্তী এক্সামটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে পরবর্তী এক্সামটা ক্র্যাক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, ডিসেম্বরের জন্য বা ডিসেম্বর মাসটার ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে ওখানে ইউজিসি নেট এবং সেট দুটো এক্সামই কিন্তু ডিসেম্বরে হয়, তো একই সঙ্গে দুটো পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে। তাই যারা ইউজিসি নেট ডিসেম্বরটা ক্র্যাক করতে চাইছো তাদের জন্য তারা একই সাথে পাশাপাশি সেট পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে। কাজে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ইউজিসি নেট ডিসেম্বর ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতি বছরই থাকে। তো যারা বিগিনার্স বা যারা একবার অ্যাটেম্প করেছো তাদের কাছে একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে যে কোচিং নেব নাকি বাড়িতে নিজেই পড়াশোনা করব। মোটামুটি প্রশ্নপত্র প্রশ্ন প্যাটার্ন একবার দেখা হয়ে গেছে, হল কেমন হয়, এক্সাম দিতে গেলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় বা কেমন পরিবেশ থাকে সেটা সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে। তো এবার এই প্রশ্নটাই মাথার মধ্যে ঘোরে যে বাড়িতে নিজে পড়াশোনা করব, সেলফ স্টাডি, নাকি কোচিং ক্লাস জয়েন করব, বা কোচিং ক্লাস জয়েন করলে সেই কোচিং ক্লাস কেমন হতে হবে, বা সেলফ স্টাডি করলে সেই সেলফ স্টাডি কেমন হতে হবে। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আমার বাংলার আজকের পর্ব, কোচিং ক্লাস নাকি সেলফ স্টাডি। তো যে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ইউজিসি নেট এক্সামের প্রস্তুতির জন্য, আমি তার মধ্যে কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সমস্ত বিষয়ের নিরিখে আমাদের কোন দিকে যেতে হবে সেগুলো বলবো, কিন্তু ফাইনাল ডিসিশন তোমাদের হবে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজিসি নেটের আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু হিউজ সিলেবাস। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি আমার বাংলাটা নিয়েই বলবো। তো বাংলার ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা হিউজ। তো যারা এই ডিসেম্বরে পরীক্ষায় ক্র্যাক করতে চাইছো বা তাদের জন্য ফাইনাল অ্যাটেম্প হতে চাইছে বা সেটটা ক্র্যাক করতে চাইছো, তাদের কাছে কিন্তু হাতে আর 5 মাস আছে, ইনক্লুডিং পুজো, কালী পুজো, ভাইফোঁটা, ওই সময়টা কিন্তু একটা বেশ ছুটির মরশুম থাকে বা পড়াশোনার আমেজ থাকে না। সেটা সত্ত্বেও সেইটাকেও কাজে লাগাতে হবে, কিন্তু তারপরেও একটা ওই সময়টা চলে। তো সেই নিয়ে হাতে আর আমাদের 5 মাস আছে। হাতের এই 5 মাসে আমাদের হিউজ সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এবার যারা মনে করছো যে হ্যাঁ করব, যদি বাড়িতে বসে করতে চাও তাহলে তোমাদের একটা প্রপার টাইম টেবিল চাই, প্রপার রুটিন চাই, যে কোন মাসে কি পড়বো, কোন দিন কি পড়বো, কোন সপ্তাহে কি কি পড়বো। টোটাল রুটিন একদম 5 মাসের সেট করে নিতে হবে ডিসেম্বর পর্যন্ত, এবং সেখান থেকে কিন্তু একটুও নড়া যাবে না। আর যারা কোচিং ক্লাসে ভর্তি হতে চাইছো তাদেরও বলবো যে দেখে নাও যে কারা এই 6 মাসের মধ্যে কোচিং ক্লাসে পড়াবেন, কমপ্লিট করবেন বলেছেন, বা কিভাবে করবেন সেটা একটু কথা বলে নিতে হবে। আমাদের যেটা মাথায় রাখতে হবে যে হিউজ সিলেবাস, যেটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, ভীষণ ইম্পর্টেন্ট ইউজিসি নেট এক্সামের জন্য। কারণ ইউজিসি নেট এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা যদি ফলো করি, আমরা দেখব যে কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু অনেক প্রশ্নের আমরা উত্তর দিতে পারি না। মন্তব্যযুক্তি, শুদ্ধ অশুদ্ধ, এই ধরনের যে প্রশ্নগুলো, বিবৃতিমূলক প্রশ্ন, ক্রম, এগুলো কিন্তু শুধুমাত্র ইনফরমেশনের ওপর ডিপেন্ড করে কোয়েশ্চেন থাকে না। শুধু তাই নয়, যদি ইউজিসি নেটের সিলেবাসটা আমরা জেনে থাকি সেখানে কিন্তু 1, 2 এবং 9, 10 মোটামুটি এই চারটে, 2টা না হলেও হবে, অন্তত 1, 9, 10 এই তিনটের কনসেপ্ট ক্লিয়ার চাই, ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে কিছু প্রবন্ধ সাহিত্য আছে, কিছু কবিতা। এই যে কবিতাগুলো বা এগুলো শুধু লাইন মুখস্থ করলে চলবে না, তার সাথে সাথে আমাদের কিন্তু কবিতাটা কি বলতে চেয়েছে বা প্রবন্ধের মাধ্যমে প্রাবন্ধিক কি বলতে চেয়েছে, সেই কি বলতে চেয়েছেন সেটার উপর নির্ভর করে কিন্তু বিবৃতি, শুদ্ধ অশুদ্ধ, এই ধরনের প্রশ্ন এসে যায়। কাজে কনসেপ্ট ক্লিয়ারটাও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই কনসেপ্ট ক্লিয়ার যদি আমরা বাড়িতে বসে নিজে নিজে করতে চাই তাহলে আমাদের একাধিক বই, একাধিক রেফারেন্স বই পড়তে হবে।
লাইব্রেরি ওয়ার্ক করতে হবে, সবসময় সবার কাছে সব বই থাকে না, থাকা সম্ভবও না। তো এর জন্য আমাদের লাইব্রেরি ওয়ার্ক করতে হবে, বা অনেক সময় কি হয় যে কোনো একটা বই লাইব্রেরিতেও পাচ্ছি না, বা এই কবিতাটার বা এই বিষয়টার, বিশেষ করে সাহিত্য তত্ত্ব আছে, ইউনিট 1-এর ভাষাতত্ত্ব আছে, তো এই জিনিসগুলো বুঝতে পারছি না, তখন কিন্তু আমাদের কারোর, কোনো প্রফেসর, কোনো স্যার, কোনো দিদি, দাদা, যার কাছে যা আছে তাদের কিন্তু হেল্প চাই। তো এই জিনিসটা কোচিংয়ের ক্ষেত্রে কি সুবিধা হয়, যে কোচিংয়ের যে প্রফেসররা রয়েছেন বা যে টিচাররা, যে মেন্টররা রয়েছেন, তাদের কাছে গেলে আমাদের আর এই কনসেপ্ট ক্লিয়ারের চিন্তাটা থাকে না, তারা আমাদের কিন্তু কমপ্লিট করিয়েই দেন, বা কনসেপ্ট ক্লিয়ারের জন্য আলাদা রেকর্ডেড ক্লাস বা আলাদা ডেমো ক্লাস রাখেন, আলাদাভাবে যাতে কমিউনিকেশন করা যায় সেরকম রাখেন ক্লাস, যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা যারা যেভাবেই হোক কনসেপ্ট ক্লিয়ারটা করায়। তো কোচিংয়ের ক্ষেত্রে এই সুবিধাটা হয়, তখন কিন্তু আমাদের এইটা নিয়ে আলাদা কোনো ভাবনা থাকে না, তাদের কাছে কনসেপ্ট অলরেডি ক্লিয়ার থাকে, সেখান থেকে আমার বুঝে নেবার পালা। কিন্তু যদি নিজে করতে চাই তাহলে কিন্তু এই টোটাল প্রসেসটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। লাইব্রেরি ওয়ার্ক করি, বা কার কাছে কোনটা জিজ্ঞেস করতে যাব, বা কি বলতে চেয়েছে এটা, কিভাবে রেডি হব, এই বিষয়গুলো, বা তার সাথে সাথে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল এখন সুবিধা হয়েছে, এটা সেখান থেকেও আমরা জানতে পারি যে কি বলতে চাইছে, এই সাহায্যটাও তোমরা নিতে পারো। কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে এই ইউনিটগুলোর জন্য। এবার শুধু কনসেপ্ট ক্লিয়ার না, তার সাথে সাথে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে বিষয়গুলোকে, বা এই ইউনিটগুলোকে আমাকে এইভাবে প্রিপেয়ার হতে হবে। কাজেই 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কিভাবে করবে সেটা তোমার চয়েস, প্রথমেই বলেছি, কিন্তু করতে হয় ইউজিসি নেট এক্সাম ক্র্যাক করতে গেলে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রপার গাইডেন্স। প্রপার গাইডেন্সের ক্ষেত্রে বলবো যে যেহেতু হাতে 6 মাস সময় এবং এত বড় সিলেবাস, তাহলে সেটাকে শেষ করতে গেলে কোন ইউনিট কতটা পড়বো, কোন ইউনিট থেকে কোন কোন বিষয়গুলো পড়বো, এরকম কিছু স্মার্ট ওয়ার্ক আমাদের করতে হয়। এটা সবাইকেই করতে হয়, আমাদেরও করতে হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রেও। তো কোন ইউনিট থেকে কোন ধরনের প্রশ্ন আসছে, কোন ইউনিটটার কোন অংশটা বাদ দেব, বা কোন অংশটা থেকে বেশি জোর দেব পড়ার জন্য, বা কোন ধরনের ইউনিট থেকে, বা কোন ধরনের প্রশ্ন আসছে কোন ইউনিটের কোন বিষয়টা থেকে। যেমন ধরো ইউনিট 2টাই শুধুমাত্র তোমাদের কাছে হিউজ, মধ্যযুগ যেটা প্রাগাধুনিক, তো সেখানে এত জিনিস, প্রত্যেকটা এতেই আছেই হয়তো 10টা-12টা বিষয়, তার মধ্যে আবার প্রত্যেকটা বিষয় এত বড় বড়। তো সেখান থেকে কিভাবে রেডি হব, কতটা পড়বো, কোন কোন জিনিসগুলো পড়ে অন্তত যাব আপাতত 6 মাসের জন্য, বা গেলে আমি মোটামুটি কোয়ালিফাই করতে পারবো, জেআরএফ না হলেও কোয়ালিফাইটা অন্তত করতে পারবো, সেই বিষয়গুলো। বা কবিতা থেকে কোনগুলো পড়বো। উপন্যাস নিতে গেলে পুতুল নাচের ইতিকথা থেকে কিভাবে প্রস্তুতি নেব, আর তিতাস একটি নদীর নাম থেকে কিভাবে প্রস্তুতি নেব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। ছোট গল্প পড়তে গেলে, এখন ছোট গল্প শুধু এই না যে কিভাবে প্রস্তুতি নেব, 2025-এর ডিসেম্বর, সেখানে নেট প্যাটার্ন কোন দিকে যেতে চলেছে, আগের নেট প্যাটার্ন একটা ছিল, এখন নেট প্যাটার্ন কোন দিকে চলছে, নেটের যে এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, তারা কোন জিনিসটাকে ফলো করছে কোন ইউনিটের ক্ষেত্রে, সেটা আমাদের জানতে হবে। তো এই প্রপার গাইডেন্সটা দরকার। এটা নিজে থেকে যদি রেডি করতে চাও, তাহলে তোমাদের কোয়েশ্চেন ফলো করতে হবে, নিজেকে বুঝতে হবে বিষয়গুলো, যে এই ইউনিটটা অ্যাকচুয়ালি কেন দিয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে, যে আমরা যাচ্ছি একটা প্রফেসর পদের জন্য বা পিএইচডি করতে, তো আমাদেরকে এই ইউনিটটা কেন দিয়েছে, বা এই ইউনিট থেকে এই ধরনের প্রশ্ন কেন আসছে, প্রশ্ন প্যাটার্ন কেন আসছে, এরকম। তো সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে, সেই ভাবনার মধ্য দিয়ে গেলে আমরা বুঝতে পারবো যে কোনটা থেকে কিভাবে প্রশ্ন আসবে ইত্যাদি। তো এই প্রপার গাইডেন্সটা দরকার। এই প্রপার গাইডেন্সটা আমাদের লক্ষ্য করতে হবে যে কোন কোচিং আমাকে দিতে পারে, কিভাবে দিতে পারে, বা আমি যদি নিজে প্রস্তুতি নিই সেটা কিভাবে নিতে পারবো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিশন। রিভিশন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। আমি 10টা ইউনিট কমপ্লিট করে গেলাম কিন্তু কিছুই মনে নেই, তার থেকে ভীষণ ইম্পর্টেন্ট আমি 4টে ইউনিট কমপ্লিট করেছি এবং রিভাইজ করেছি, এবং আমি ভীষণভাবে প্রস্তুত আছে ওই আমার 4টে ইউনিট। তো সেজন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রিভিশন ভীষণ ইম্পর্টেন্ট, এবং রিভিশনের জন্য নতুন পড়ার থেকেও বেশি সময় আমাদের দিতে হয়। তাই রিভিশনটা কোন কোচিং কিভাবে করাচ্ছে সেটা যেমন খেয়াল রাখতে হবে,
কোন আমি নিজে কতটা রিভাইজ করতে পারছি নিজের পড়াশোনার জন্য, আমি 24 ঘন্টায় কতটা রিভাইজ করতে পারছি, 7 দিনের পড়ায় সেটাকে কিভাবে রিভাইজ করছি, 1 মাসের পড়ায় সেটাকে কিভাবে রিভাইজ করছি, এই ভাগটা কিন্তু আমাদের করে নিতে হবে। প্রথমেই বলেছি যে আমাদের টাইম টেবিলটাকে ভীষণ টাইট করতে হবে এবং সেটাকে মেনেই আমাদের চলতে হবে। এবং শুধু টাইম টেবিল করা মানে যে একটা রুটিনের মতন যে সোমবার এই পড়বো মঙ্গলবার এই পড়বো তা না, সোমবার মঙ্গলবারে যেমন থাকবে প্রতিদিনের তেমন থাকবে, প্রতি ঘন্টারও তেমন থাকবে। শুধু তাই নয়, আগামী 5 মাসের রুটিন আমাদের কিন্তু এইভাবেই সেট করে নিতে হবে। তো সেখানে এই রুটিনের সাথে সাথে যে নতুন বিষয় পড়বো তার সাথে সাথে রিভিশনটাকেও রাখতে হবে। তো কোথাও যদি আমরা কোচিংয়ে ভর্তি হই সেখানে কিন্তু মক টেস্ট থাকে, বা আমাকে খেয়াল করতে হবে যে সাপ্তাহিক মক টেস্ট আছে কিনা, মাসিক মক টেস্ট আছে কিনা, বা প্রতিটা ইউনিটের শেষে মক টেস্ট নিচ্ছে কিনা, মক টেস্টগুলোকে কিভাবে নেওয়া হচ্ছে, মানে কোয়েশ্চেনটা কেমন থাকছে, সে যেভাবেই নিয়ে থাকুক না কেন, পরীক্ষা যেভাবে নিয়েছে আমার জানার দরকার নেই, প্রশ্ন কেমন থাকছে, সেই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার জন্য, সেই প্রশ্নের প্যাটার্ন থেকে কতটা ইউজিসি নেট এক্সামে প্রশ্ন আসছে, ম্যাচ করছে কিনা কনসেপ্টগুলো, কারণ হুবহু প্রশ্ন তো ম্যাচ করে না, আমাদের কনসেপ্টটা ম্যাচ করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, বা নিজে কতটা বাড়িতে বসে মক টেস্ট দিতে পারছি, রিভিশন করতে পারছি, এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইউজিসি নেট এক্সামের জন্য। কাজেই এই জিনিসটা কোথায় হচ্ছে রিভিশন, কোচিংয়ে নিতে গেলে কোচিংয়ে কেমন নিচ্ছে, বা নিজে করতে গেলে নিজে কতটা রিভাইজ করতে পারছি, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর 5 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা একটু কোচিংয়ের দিকে চলে যায়। সেটা হলো কি যে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা মক টেস্ট, পিডিএফ, একদম রেডি পিডিএফ, হয়তো সবসময় এই 6 মাস 5 মাসের মধ্যে নোট প্রত্যেকটা ইউনিটের তৈরি করাটা খুব চাপ হয়ে যায়, কিন্তু কোথাও কোচিং নিতে গেলে আমরা কিন্তু সেগুলো রেডি পিডিএফ পেয়ে যাই, বা হ্যাঁ এটাও হতে পারে যে অনেক জায়গাতে অনেক পিডিএফ পাওয়া যায়, যেমন আমার বাংলাতেই কিছু কিছু ইউনিটের আছে, সব ইউনিটের নেই। তো সেই পিডিএফগুলোকে কালেক্ট করেও আমরা ঘরে বসে, যে তাহলে নোটটা এই বিষয়গুলোর নোটটা বানাতে হলো না, এগুলো আমরা ঘরে বসে পিডিএফগুলো কালেক্ট করে নিলাম, মক টেক্সটগুলো দিলাম, এবং যে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনের একটা সলভের সেট আমাদের কালেক্ট করতে হবে বা নিজেকে সলভ করে রাখতে হবে। এবার সেইগুলো থেকে আমাদের কিন্তু থরলি পড়াশোনা করতে হবে। কোচিং সেন্টারে, তোমরা যে কোনো কোচিং সেন্টারে যখন ভর্তি হবে তারা নিশ্চয়ই ক্লাস নোট দেবে বা পিডিএফ, মক টেস্ট এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেগুলো সেগুলো দিয়ে দেবে। তো সেগুলো হয়তো একই প্ল্যাটফর্মে আমরা সবটা পেয়ে যাই, আমাদের খুঁজতে হয় না। এবার এখানে হলে আমাদেরকে খুঁজতে হবে নিজে পড়তে গেলে যে কার কোন পিডিএফটা ভালো, বা কারা দিচ্ছে পিডিএফ ইউনিট ওয়াইজ, কারা নিচ্ছে মক টেস্ট নেট এক্সাম প্যাটার্ন অনুযায়ী, বা কাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আছে, সেগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। আমি এটাই বলছি না যে কোচিং ক্লাসে গেলে একটা প্ল্যাটফর্মের মধ্যে সবগুলো একসঙ্গে পাবে, যেটার জন্য তোমাকে মাথা ব্যথা করতে হবে না। কিন্তু আবার হ্যাঁ, পাশাপাশি তুমি যদি নিজে পড়তে পড়তে, অবসর সময় প্রত্যেক মানুষের থাকে, নিজে যদি এইভাবে পিডিএফ কালেক্ট করে রাখতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেটটা কালেক্ট করে রাখতে পারো, মক টেস্টগুলো সময় মতো দিতে পারো, তাহলে সেভাবে নিজেও প্রস্তুতি নিতে পারবে। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ইউজিসি নেট ক্র্যাক করার জন্য, যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখতে হবে, পিডিএফটা কালেক্ট করতে হবে বা নিজে বানাতে হবে। পিডিএফ মানে আমি অ্যাকচুয়ালি নোটের কথা বলতে চাইছি, যে ইউনিট থেকে যে নোটগুলো, কারণ আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন তো আমরা আর ওই বই দেখে টেক্সট পড়ে যেতে পারবো না, তো সেখান থেকে আমরা যে নোটগুলো করে রেখেছি, যে কোয়েশ্চেনগুলো রেডি করে রেখেছি, সেগুলোই আমাদের পরীক্ষা দিয়ে আগের দিন এক সপ্তাহ আগে সেগুলোই আমাদের দেখতে হবে। তো তার জন্য যেটা বানিয়ে রাখার কথা সেটাকেই বলছি। আর হচ্ছে মক টেস্টটা পরীক্ষার আগে ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটা যদি নিজে থেকে ব্যবস্থা করতে পারো, নিজে থেকে দিতে পারো, তাহলে ঠিক আছে। এই 5টা বিষয়কে খেয়াল রেখে তোমরা নিজে থেকে পড়বে, মানে সেলফ স্টাডিতে জোর দেবে, নাকি কোনো কোচিং ক্লাস নেবে, সেটা ঠিক করবে। এর সাথে সাথে আমি আর একটা পয়েন্টের কথা বলবো, যে কোনো যদি কোচিং ক্লাস নাও, সেই কোচিং ক্লাস কেমন হবে বা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে সেগুলো একবার বলে দেব। সেটা হচ্ছে যে এখন কোচিং ক্লাস বলতে গেলেই, বা যে কোনো কোচিং ক্লাসের ক্ষেত্রেই আমরা জানি যে তাদের একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে কিভাবে পড়ায় সেটা আমরা জানতে পারি, মানে ডেমো ক্লাস দেওয়া থাকে। আর ইউটিউব থাকলে তো অনেক ডেমো ক্লাস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে সেই ডেমো ক্লাসগুলো ফলো করে, অনেকেই দেখি চায়, আমাদের ক্ষেত্রেও, আমার বাংলার ক্ষেত্রেও চায়, কোচিং ক্লাসের জন্য নোটিশ দিলেই যে ম্যাম একটা ডেমো দিন,
আরে ইউটিউবে যে 500-র কাছাকাছি ভিডিও রয়েছে সেটাই তো ডেমো, এর থেকে ভালো ডেমো তুমি 2 মিনিটে কি পাবে? তো সেই জিনিসগুলো ফলো করো, যে তাদের ডেমো ক্লাসগুলো ফলো করো, কারটা তোমার ভালো লাগছে। হতেই পারে অনেক চ্যানেল আছে, কাজে সবাই ভালো, আমি কাউকে খারাপ বলছি না, প্রত্যেকে ভীষণ যত্ন করে পড়ান, তারা একটা দায়িত্ব যখন নিয়েছেন প্রত্যেকেই ভীষণ যত্ন করে পড়াবেন, কেউ খারাপ না। কিন্তু তুমি কার সাথে ইন্টারাকশন করতে পারছো, তোমার কারটা ভালো লাগছে, তুমি কারটা বুঝতে পারছো, সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কাজে কারটা তোমার ভালো লাগছে, সে মানে কিভাবে পড়াচ্ছে, তিনি কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করছেন, সেই কনসেপ্ট ক্লিয়ারটা তুমি কতটা বুঝতে পারছো, তোমার কতটা কাজে লাগছে, সেগুলো ফলো করো। তারপর কিভাবে তারা মক টেস্ট নেন, কারা নেন, মাসিক নেন, সাপ্তাহিক নেন, শেষের 3 মাসে নেন, 6 মাস ধরে নেন, বিভিন্ন জন, বা তোমার রিক্রুটমেন্টটা জানাও যে আমি ম্যাম 6 মাসের জন্য নিতে চাই, 5 মাসের জন্য নিতে চাই, এরকম কি কোনো ব্যবস্থা আছে নাকি, বা কারা করে রেখেছে সেইগুলো খেয়াল করো। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যাদের সাথে ম্যাচ করবে, বা ধরো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তারা নেট প্যাটার্ন কিন্তু প্রতি মাসে মানে প্রতি বছরে চেঞ্জ হয়, তোমাদের তো বছরে 2বার পরীক্ষা হয়, তো সেই যে আপডেটেড নেট প্যাটার্ন ফলো করে কারা মক টেস্ট নিচ্ছে এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। অনেকেই দেখা যায় যে একটা সিঙ্গেল টাইপ কোয়েশ্চেন দিয়ে, বা যে হ্যাঁ মনে আছে খেয়াল রেখেছে যে মন্তব্য যুক্তি আসে, শুদ্ধ অশুদ্ধ আসে, ক্রম আসে, ব্যাস ঠিক আছে, এই ধরনের। তো এই ধরনের প্যাটার্ন সবাই ফলো করে, কিন্তু কোথা থেকে প্রশ্নগুলো দিচ্ছে, কোন কনসেপ্টের ওপর প্রশ্ন আসছে, সেগুলো ম্যাচ করছে কিনা, সেই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। কারণ আমাদের কাছে হাতে মাত্র 5 মাস সময়, যেটা আমাকে বারবার মনে রাখতে হবে। তো এই কতগুলো জিনিস আমি আরেকবার রিকল করে নিই। যে প্রথম জিনিসটা খেয়াল করবে যে তাদের ডেমো ক্লাসগুলো থেকে যেটা খেয়াল করবে যে তাদের কনসেপ্ট ক্লিয়ারটা কেমন, তোমার কাছে সেই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, ইনফরমেশনের যে ভিডিওগুলো আছে বা ইনফরমেশনের যে ক্লাসগুলো নিচ্ছে সেখানে তারা কেমন ইনফরমেশন দিচ্ছে, যে কোনো ইউনিট সম্বন্ধে গাইড কেমন করছে, কোনটা কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে, এই যে গাইডেন্সটা তারা কিভাবে করছে, আর মক টেস্ট কেমন নিচ্ছে, আপডেটেড নেট প্যাটার্ন ফলো করছে কিনা, তাদের যদি নিজস্ব পিডিএফ থাকে সেই পিডিএফগুলো কেমন, সেই পিডিএফগুলো আমার আদৌ কাজে লাগছে কিনা, এই বিষয়গুলোর উপর জোর দিয়ে তোমরা আপাতত তোমাদের যারা কোচিং নিতে চাইছো তারা এই কোচিং ক্লাসটা সিলেক্ট করবে নিজের জন্য। আর যারা বাড়ি থেকে পড়তে চাইছো তাদের জন্য, যদি এই 5 মাসে নেট ক্র্যাক করতে চাও বা এবং সেটটাও ডিসেম্বরের জন্য দুটোই, তাদের ক্ষেত্রে বলবো যে এই জিনিসগুলো আমি আরেকবার বলে নিই। হিউজ সিলেবাস কমপ্লিট করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রপার গাইডেন্স নিয়ে কোন ইউনিট থেকে কি পড়বো, কিভাবে পড়বো সেগুলোকে খেয়াল রাখতে হবে। সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে রিভিশন। আমি যতগুলো ইউনিটই কমপ্লিট করতে পারি না কেন, তার রিভিশন, প্রপার রিভিশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের একটা নিয়মিত মক টেস্টের মধ্য দিয়ে যেতে হবে একটা সময় পর থেকে অবশ্যই, কারণ প্রথমে কিছুটা আমাকে পড়াটা তৈরি করতে হবে, তারপর মক টেস্ট। পড়া শুরু করার সাথে সাথেই মক টেস্ট দিলে কিন্তু আমরা হতাশ হয়ে পড়বো, প্রথম দিকে প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো না, 50টার মধ্যে হয়তো 10টা পারছি, তাহলে আমার দ্বারা হয়তো হবে না, এই ভাবনাগুলো চলে আসে। তো সেই সমস্ত সরিয়ে কিছুটা নিজে রেডি হয়ে তারপর মক টেস্টে যাওয়া, পিডিএফ কালেক্ট করা বা নিজে থেকে নোট তৈরি করা, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটাকে ফলো করা। কিভাবে করবে তারও একটা নিজস্ব প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা যদি জানতে চাও আমি আসতে পারি সেই নিয়ে আলোচনায়, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্যাটার্নটা ফলো করতে হবে, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের নেক্সট নেট প্যাটার্ন কেমন হতে চলেছে, বা কোন কোন বিষয়গুলোর উপর জোর দেব, কিভাবে পড়াশোনা করব। তো এই হলো আজকের বিষয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সেলফ স্টাডি কেমন হবে, বা কোচিং ক্লাস নিলে কেমন কোচিং ক্লাসে ভর্তি হবে। সময় নষ্ট করো না, আর সময় হাতে বেশি নেই, লেগে পড়ো নিজেদের প্রস্তুতিতে এবং গোল সেট করে অ্যাচিভ করার চেষ্টা করো।